বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন, যেটা আমরা গতকালকে শুরু করেছিলাম, গতকালকে যে আলোচনাগুলো করেছিলাম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরে আমরা নতুন করে আবার আলোচনা করব আজকে থেকে। গতকালকে আমরা এই আইনের পটভূমি সহ 4-এর ক খ এই দুইটা ধারা আমরা পড়েছিলাম। আমরা জানি ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের। এই ফৌজদারি কার্যবিধি আইন মোট 46টা অধ্যায় আছে, মানে 565 যে ধারা আছে এই ধারাকে বিভিন্ন অংশে ভাগ করা আছে, তার মধ্যে 46টা অধ্যায় আছে। তাহলে আমরা যদি ফার্স্টে শিখি যে আইনটা কত সালের, 1898 সালের। কত নম্বর আইন? 5 নম্বর আইন। এরপর একটা ব্যাখ্যা আছে, সেটা হলো এই ফৌজদারি কার্যবিধি আইনের কার্যকরী এবং আইনটা প্রণয়ন বা স্থাপনের তারিখ আছে আলাদা আলাদা। 22শে মার্চ মানে প্রথমে আইনটা প্রণয়ন হয়, আইনটা অনুমোদন হয় 22শে মার্চ 1898 সালে। এরপরে আইনটা কার্যকরী হয় বা রান হয় বা এর কার্যক্রম শুরু হয় 1 জুলাই। এরপর আসেন এই ফৌজদারি কার্যবিধি আইনের 46টা অধ্যায় আছে, মানে এই 46টা অধ্যায়ে আপনার 565টি ধারার আলোচনা আছে। আবার এই 46টা অধ্যায়কে আবার বেশ কয়েক ভাগে ভাগ করা আছে, অর্থাৎ 9টা ভাগে ভাগ করা আছে। যদি আপনি 9টা খণ্ড বলেন তাও হবে, অথবা 9 ভাগে ভাগ করা আছে। তাহলে এমসিকিউ কিন্তু এখান থেকে ছোটো ছোটো আকার আসতেই পারে। এমসিকিউ আমার একটা পরীক্ষা বা আমার একটা অপশান, যেটা থেকে আসবে, কিভাবে আসবে, কে কোনটা ধরতে পারে, এর নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো সিলেবাস কিন্তু নাই। অতএব আপনি যখন প্রত্যেকটা ধারা পড়বেন, অপশান পড়বেন, তখন একটা মাথায় রাখতে হবে যে এমসিকিউ থেকে কীভাবে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আইনটা 1898 সালে, যেটা গতকালকে পড়িয়েছিলাম। আবার একটু রিভাইজ দিয়ে আমরা সামনে যাব। এবং 5 নম্বর আইন, 22শে মার্চ আইনটা প্রণয়ন বা অনুমোদিত হয়েছে। পরবর্তীতে এসে 1 জুলাই এসে আইনটা কার্যক্রম শুরু হয়েছে। এবং 46টা অধ্যায় আছে। 46টা অধ্যায় 9 ভাগে ভাগ করা, অর্থাৎ 9 খণ্ডে বিভক্ত করে এই 46টা অধ্যায় আলোচনা আছে। এরপরে আসেন এই আইনে 5টা তফসিল আছে। তফসিল দ্যাট মিনস শিডিউল, 5টা শিডিউল আছে। এই শিডিউলের মধ্যে প্রথম তফসিল বাতিল, মানে এটা রহিত বা বাতিল করা আছে। এরপরে 4টা তফসিল কন্টিনিউ বা কার্যকরী আছে। এই 4টা তফসিলের মধ্যে প্রথম তফসিলেই, দ্বিতীয় তফসিলে বলা আছে আপনার অপরাধ সম্পর্কে। অপরাধ সম্পর্কে কোন কোন অপরাধ তারও একটা ধারণা আমরা দিয়েছিলাম গতকালকে। অর্থাৎ এখানে আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ, অর্থাৎ কগনিজেবল, নন কগনিজেবল, অথবা ধর্তব্য বা অধর্তব্য অপরাধ। এরপরে জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অপরাধ, জামিন অযোগ্য অপরাধ বা নন বেইলেবল অপরাধ। এরপরে আবার আপোষযোগ্য অপরাধ বা কম্পাউন্ডেবল অপরাধ, আর আপোষ অযোগ্য বা নন কম্পাউন্ডেবল অপরাধ। এইগুলো কিন্তু এই অপরাধগুলোর মধ্যে আছে। এগুলোও কিন্তু আপনাদের একটু জানা দরকার, কেননা আপনার এমসিকিউ বা যে কোনো কোশ্চেনও কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করে থাকে। অতএব আমাদের এটাও মাথায় রাখা দরকার। এরপর আসেন এই যে তফসিল আছে, তফসিলের যে চার্ট আছে, যেটা শক আছে, এই শকের 8টা কলাম আছে। 8টা কলামে এই শকটা তৈরি করা আছে। তাহলে এটাও কিন্তু একটু মাথায় রাখা দরকার, যদি এমসিকিউ কোনোভাবে আসে যে তফসিল কয়টা। মানে এমসিকিউ আসতে বিভিন্নভাবে আসতে পারে। যদি আসে যে ফৌজদারি কার্যবিধানের তফসিল কয়টা, সেটা কিন্তু সংখ্যাতে আসতে পারে 1, 2, 3, 4, 5, তার মানে 5টা। কয় নম্বর তফসিল বাতিল? 1 নম্বর তফসিল বাতিল। আইনটা কত তারিখে প্রণয়ন হয়েছে? 22শে মার্চ। কার্যকরী হয়েছে কত তারিখে? 1 জুলাই। আচ্ছা, এভাবে এমসিকিউ ভেঙে ভেঙে আসতে পারে। এরপর আসতে পারে কতটি অধ্যায় আছে? 46টি অধ্যায় আছে। 46টি অধ্যায়ে কয় ভাগে ভাগ করা আছে? 9 ভাগে ভাগ করা আছে, অথবা 9 খণ্ডও বলতে পারেন, 9 ভাগও বলতে পারেন। বইতে কিন্তু 9 ভাগে ভাগ করা বা 9ম ভাগ পর্যন্ত
এর ডিসক্রিপশন আছে। এরপরে তফসিলগুলো কয়টা কলাম আছে? তফসিলগুলোতে 8টা কলাম আছে। এইভাবে আমাদের এই আইনটা সাজানো। এরপরে কালকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শিখেছিলাম, সেটা হলো এই আইনটাকে কি আইন বলে? আইনটাকে বলা হয় পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন বলতে কি বোঝানো হয়েছে? পদ্ধতিগত আইন বলতে বোঝানো হয়েছে যে আইন শুধুমাত্র অপরাধের দণ্ড নিশ্চিত করার জন্য, শাস্তি প্রদান করার জন্য, এই অপরাধী অপরাধ করেছে কিনা আদালতের সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য যাবতীয় কার্যক্রম এই আইনটাতে হয়ে থাকে। অর্থাৎ মামলা একজন ব্যক্তিকে অপরাধ যিনি করেছেন তাকে শাস্তি, চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য, তিনি যে অপরাধ করেছে এটা প্রমাণ করার জন্য যে কার্যক্রম, আপনার ধরেন তিনি অপরাধ করেছে কিনা, কিভাবে করেছে, কোথায় করেছে, কি তার প্রমাণ, এই সত্য মিথ্যা কি, অপরাধ করার পূর্ব পরিকল্পনা কি, এই যে বিষয়গুলো আছে, আসামি যিনি অপরাধী তাকে কিভাবে ধরতে হবে, তদন্ত কিভাবে করতে হবে, তল্লাশি কিভাবে করতে হবে, মালামাল উদ্ধার কিভাবে করতে হবে, এই যাবতীয় প্রসিডিউর সিস্টেম দেওয়া আছে এই ফৌজদারি কার্যবিধি আইনে। যার কারণেই এই আইনকে বলা হয় পদ্ধতিগত আইন। বেসিক্যালি এই আইনটা কিন্তু নিজের জন্য কাজ করে না। এই আইনটা ওই যে দণ্ডবিধি আইন, যে আইনে শাস্তি দেওয়া হবে, সেই আইনকে সরাসরি সহযোগিতা করার জন্য এই আইনকে তৈরি করা হয়েছে। একটা বিষয় আমরা খুব ক্লিয়ার হলাম যে ফৌজদারি কার্যবিধি আইন কেন তৈরি করা হয়েছে বা উদ্দেশ্য কী। তার মানে দণ্ড নিশ্চিত করার জন্য যে আইনগুলো আছে সেই আইনগুলোকে সহযোগিতা করার জন্য এই আইন তৈরি করা হয়েছে, যার কারণে একে বলা হয় পদ্ধতিগত আইন। আচ্ছা, এরপর আমরা কালকে পড়েছিলাম এই আইনের এক ধারাতে পড়েছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে। ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা কী? তার মানে এখানে বলাই আছে এক ধারাতে 1898 সালের এই 5 নম্বর আইনকেই বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন। 1898 সালের 5 নম্বর আইনকে বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন। ধারা হলো 1 ধারা থেকে আমরা আরও পড়েছিলাম এই আইনটা সারা বাংলাদেশে একযোগে কার্যকরী হবে। আইনটা সারা বাংলাদেশে একযোগে কার্যকরী হবে, ধারা 1। এরপরে এখানে আরও বলা আসছিল যে এই আইনের বিধান যদি অন্য কোনো আইনে থাকে সেই আইনেও এর ব্যবহার থাকবে, ফৌজদারি কার্যবিধি আইন বাধা হবে না। এরপর আমরা পড়েছিলাম 4 নম্বর ধারাতে, যেখানে এই আইনের ডেফিনিশন অথবা সংজ্ঞা আছে বা ব্যাখ্যা আছে, ভিতরে যেগুলো আলোচনা আছে তার একটা সারমর্ম এখানে তুলে ধরা আছে। অনেকগুলো সংজ্ঞা আছে। আমরা প্রথমে পড়েছিলাম অ্যাডভোকেট কাকে বলে। অ্যাডভোকেটের সংজ্ঞা আমরা শিখেছিলাম যে আদালতে যিনি আইন ব্যবসা করে থাকেন, আইন ব্যবসা করার জন্য অনুমোদিত অথবা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি বিজ্ঞ বা মুক্তার অথবা আদালতের সকল প্রশ্নের উত্তর দিতে পারে, ওই ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। ধারা হচ্ছে 4-1 ক। তাহলে এখানে আপনার বিষয়টা আমি আগের থেকে সবসময় বলে আসছি যে আপনাদের সংজ্ঞা পড়তে হবে সবসময় নিজের ভাষায়। মানে আপনি যে ভাষা বলতে অভ্যস্ত, খুব সহজ ভাষায় আপনি সংজ্ঞা পড়বেন। বইতে যেভাবেই থাকুক না কেন, মূল ভাষাটা বোঝা ইম্পর্টেন্ট। মূল ভাষাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মতো আপনি লিখবেন। তাহলে আমি যদি বলি যে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ক ধারা মোতাবেক অ্যাডভোকেট বলিতে আদালতে যিনি আইন ব্যবসা পরিচালনা করে থাকেন অথবা আদালত কর্তৃক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যিনি আদালতের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন, তাকে বলা হয় অ্যাডভোকেট। তাহলে এই কথাগুলো এখানে কয়েকটা শব্দ আছে। একটা হলো আদালতে আইন ব্যবসা করার জন্য অনুমোদিত, দ্যাট মিনস আদালতে তিনি যোগ্য সম্পন্ন ব্যক্তি, ক্ষমতা সম্পন্ন ব্যক্তি
অথবা আদালতের প্রশ্নের উত্তর দিতে পারে এরকম ব্যক্তি। এইগুলোই হচ্ছে এর বেসিক অর্থ। এরপরে বলেছিলাম অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কাকে বলে? অ্যাটর্নি জেনারেল শব্দের অর্থ হলো বিজ্ঞ। অ্যাটর্নি শব্দের অর্থ হলো বিজ্ঞ। আদালত বলতে কি? আদালত আদালত বলতে কি তার সংজ্ঞা কিন্তু আমরা পূর্ব প্যানেল কোড আইনে, এখানে এই আইনে কিন্তু আদালতের সংজ্ঞা দেওয়া নেই। কেন এগুলো ইনশাল্লাহ পাবেন। আদালত বলতে আদালতের সংজ্ঞা দণ্ডবিধি আইনে বলা আছে বিচারালয়। বিচারালয় বা আদালত, জজের সংখ্যা আছে 19 ধারায়, আর বিচারালয়ের সংখ্যা আছে 20 ধারায়। সেদিকে আমরা একটু পরে যাব। অ্যাটর্নি জেনারেল আমরা পড়েছিলাম যে অ্যাটর্নি শব্দের অর্থ বিজ্ঞ, আর জেনারেল শব্দের অর্থ বাংলাদেশ বা সাধারণ অথবা সরকারি। তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল বলতে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাষ্ট্রের পক্ষে সরকারি মামলা মোকদ্দমা আদালতে পরিচালনা করে থাকেন, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। দ্বারা হচ্ছে 4(1) ডাবল ক, মানে ক শর্টাইপেন ক। আমি আবার বলি কথা না, অ্যাটর্নি জেনারেল কাকে বলে? অ্যাটর্নি জেনারেল বলতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি সরকারের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের মামলাগুলো আদালতে পরিচালনা করে থাকেন, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। সংজ্ঞা কিন্তু একবারে সহজ, এটা কিন্তু কঠিন কিছু না। এরপর আসেন অ্যাটর্নি জেনারেলের আরও কারা দায়িত্বগুলো পালন করে থাকেন। অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল, এরা সরকারকে অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করে থাকেন। এটা আমরা কালকে পড়েছিলাম। এরপরে 4(1) খ, এখানে পড়েছিলাম জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ কাকে বলে। এটা খুব সহজ একটা সংজ্ঞা, যে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে, মানে দ্বিতীয় তফসিলে আমরা পড়েছি, দ্বিতীয় তফসিলে ওই যে আমরা পড়েছিলাম যে দ্বিতীয় তফসিলের মধ্যে সকল অপরাধ আছে। এই সকল অপরাধের মধ্যে কী কী অপরাধ আছে সেটাও কিন্তু আমি আপনাদের বলেছিলাম। সেই সকল অপরাধের মধ্যে আছে আমলযোগ্য, আমল অযোগ্য, জামিনযোগ্য, জামিন অযোগ্য, আপোষযোগ্য, আপোষ অযোগ্য, সকল অপরাধই কিন্তু আছে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে। এখানেও ঠিক তাই বলছে যে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে যে অপরাধটা জামিনযোগ্য দেখানো হয়েছে তাকে বলা হয় জামিনযোগ্য অপরাধ, এবং ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে যে অপরাধকে জামিন অযোগ্য দেখানো হয়েছে সেই অপরাধগুলো বলা হয় জামিন অযোগ্য অপরাধ। ধারা হচ্ছে 4(1) খ। সবসময় সংজ্ঞা আপনি নিজের ভাষায় লিখবেন। সংজ্ঞা লেখার সময় আগে যে বিষয়টা লিখবেন এটাকে বুঝতে হবে যে কি বলছে, তারপর আপনার মতো করে আপনি লিখবেন। আমাদের ভাষা, এটা আপনার রেকর্ডিংয়ে থাকবে, আপনার কাছে থাকবে, বই আছে সামনে, আপনার নিজের ভাষা, সব কিছু সংমিশ্রণ করে আপনাকে লিখতে হবে। তাহলে আপনার মুখস্থ করা লাগবে না, আর মুখস্থ করে সব জিনিস মাথায় রাখা সম্ভব না। এবার আমরা দেখব নতুন করে আলোচনা 4(1) গ, অভিযোগ। অভিযোগ কাকে বলে? 4(1) গ, অভিযোগ। অভিযোগ কাকে বলে? এই অভিযোগ এটা একটা সংক্ষিপ্ত শব্দ বা অথবা শিরোনাম বলতে পারেন। অপরাধের যে কমপ্লেইন আছে, এই কমপ্লেইনের যে শিরোনাম আছে, দফা আছে বা সংক্ষিপ্ত সার, একেই বলা হয় অভিযোগ। একে বলা হয় অভিযোগ। অর্থাৎ আপনি যে বিষয়টা বিচার চাচ্ছেন সেটা আদালতে হোক আর আপনার থানাতে বা পুলিশের নিকটে হোক, এর যে সংক্ষিপ্ত শিরোনাম যেটাকে আমরা বিষয় বলি, একেই বলা হয় অভিযোগ। দ্বারা হচ্ছে 4(1) গ।
অনেক সময় বলে এজাহার দায়ের প্রসঙ্গে, অনেক সময় বলে জেরা জিডি করণ প্রসঙ্গে, সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে, অনেক সময় ডিরেক্ট লেখে অভিযোগ প্রসঙ্গে। এই যে আপনি যে বিষয় উত্থাপন করতে চাচ্ছেন তার সংক্ষিপ্ত শিরোনাম বা দফা, একেই বলা হয় অভিযোগ। 4-1 গ। দেখেন আমরা 4 ধারা থেকে অলরেডি সংজ্ঞা পড়েছি, আমরা 4টার সংজ্ঞা 5টা সংজ্ঞা পড়েছি। অ্যাডভোকেট পড়েছি, অ্যাটর্নি জেনারেল পড়েছি, জামিনযোগ্য অপরাধ পড়েছি, জামিন অযোগ্য অপরাধ পড়েছি। আর এখন পড়লাম অভিযোগ কাকে বলে। একেবারেই সহজ ভাষায় নেওয়ার চেষ্টা করবেন। অভিযোগ অর্থ দফা বা শিরোনাম, অর্থাৎ আপনি যে বিষয়টা উত্থাপন করতে চাচ্ছেন তার সংক্ষিপ্ত রূপ বা সারাংশ বা দাবির দফা বা শিরোনামকেই বলা হয় অভিযোগ। ধারা 4-1 গ। এরপর আসেন 4-1 উমা, রাষ্ট্রীয় করণিক। রাষ্ট্রীয় করণিক কাকে বলে? এই রাষ্ট্রীয় করণিকের সংজ্ঞা আছে 4-1 উমতে। রাষ্ট্রীয় করণিক এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। অন্য রাষ্ট্রীয় করণিকের চেয়ে এই ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 উমতে যে রাষ্ট্রীয় করণিক বলছে এখানে একটু ব্যতিক্রম আছে। সেটা হলো এখানে বলছে যে রাষ্ট্রের সরকারি কার্য পরিচালনা করার জন্য বিশেষভাবে নিয়োগকৃত, অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত যে সমস্ত সরকারি কর্মচারী বা করণিককে নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় রাষ্ট্রীয় করণিক। আমি বিষয়টা আবার বলি। বইতে যেরকমটা বলা আছে যে রাষ্ট্রের বিশেষ দায়িত্ব পালন করার জন্য বা বিশেষ কাজ করিবার জন্য প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত বা নিয়োগকৃত, প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত বা নিয়োগকৃত সরকারি কর্মচারীকে বলা হয় রাষ্ট্রীয় করণিক। সরকারি কর্মচারী বা কর্মকর্তাকে বলা হয় রাষ্ট্রীয় করণিক। ধারা হচ্ছে 4-1 উমা। আচ্ছা, তাহলে আমরা দেখি এই রাষ্ট্রীয় করণিক বলতে কাকে বোঝানো হয়েছে। তিনি কেরানি। তিনি কি মনে করেন সব অফিসেরই কেরানি? করণিক, কেরানি বললেও কিন্তু ভুল হবে আপনার। এটা কিন্তু একেবারে কেরানি, করণিক। করণিক আর কেরানির মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে রাষ্ট্রের দায়িত্ব কাজগুলো যারা করে, অফিসিয়াল যে কাজগুলো করে তাদেরকে করণিক বলে। এখন এটা কি যে আমাদের অফিসে তো করণিক আছে, বা সচিবালয় করণিক আছে, বা বিভিন্ন সরকারি অফিস আদালতে করণিক আছে, এই তাদেরকে বুঝিয়েছে কিনা? না, এখানে একটু পার্থক্য আছে। যার কারণে বলছিলাম এই সংজ্ঞাটা কিন্তু একটু ডিফারেন্ট সংজ্ঞা। এখানে প্রথমেই বলছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব বলছে, রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব পালন করিবার জন্য প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত বা নিয়োগকৃত সরকারি কর্মচারীকে বলা হয় রাষ্ট্রীয় করণিক। এখন প্রধান বিচারপতি কাদের নিয়োগ দিয়ে থাকেন? মোটামুটি আমরা অনেকেই জানি, তারপরেও আমাদের যে আরও ভালো ব্যাখ্যা আইনে আরও আছে। তবে আদালতে যাদেরকে করণিক হিসেবে নিয়োগ দেওয়া হয়, মানে আদালতের কার্যক্রম পরিচালনা করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়, দ্যাট মিনস আইনজীবী ব্যতীত, বিচারপতি অথবা আইনজীবী অথবা মনে করেন যে অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এইগুলো ব্যতীত যারা দাপ্তরিক কাজ করবে তাদেরকে কে নিয়োগ দিয়ে থাকেন? তাদেরকে কিন্তু সরকার নিয়োগ দেয় না, তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন প্রধান বিচারপতি। তারা প্রধান বিচারপতির আন্ডারে, কারণ বিচার বিভাগ কিন্তু স্বাধীন। এদের কিন্তু হিসাব কিতাব আলাদা। এরা সম্পূর্ণ স্বাধীন এবং সম্পূর্ণ ডিপেন্ডেবল প্রধান বিচারপতির উপর। প্রধান বিচারপতি এদেরকে নিয়োগ দিয়ে থাকেন। এদের নিয়োগকারী কর্মকর্তা হচ্ছেন প্রধান বিচারপতি। তো এই রাষ্ট্রীয় করণিক বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা এই আদালতে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ করে থাকেন,
দাপ্তরিক কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়, তাদেরকেই বলা হয়েছে এই রাষ্ট্রীয় করণিক। এখন এই রাষ্ট্রীয় করণিক ওখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন ব্রেঞ্চ অফিসার যাকে ভিও বলে, এভিও আছে, ভিও আছে, আবার মনে করেন যে লয়ার কোর্টে পেশকার আছে, এইগুলো গেল। আবার বিভিন্ন সেরেস্তার দায়িত্বে আছে, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসেও ভর্তি আছে, থার্ড ক্লাসেও ভর্তি আছে এখানে। তারপরে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের জন্য নিয়োজিত আছে, এই সকল ব্যক্তিদেরকে এখানে রাষ্ট্রীয় করণিক বলা হয়েছে। তার মানে এটা নিয়ে খুব বেশি আলোচনা না করলেও চলবে। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, রাষ্ট্রীয় করণিক হলো আদালতের যে কাজগুলো আছে, দাপ্তরিক যে কাজগুলো আছে, সেইগুলো করার জন্য প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত বা নিয়োগকৃত এই কর্মচারীদেরকেই বলা হয়ে থাকে রাষ্ট্রীয় করণিক, মানে এই আইনের সংজ্ঞা অনুসারে। এরপর আমরা দেখব আমলযোগ্য অপরাধ কাকে বলে। রেজিস্ট্রার জেনারেল না, এটা অনেক বড় পদ। রেজিস্ট্রার জেনারেল তো বিচারপতি, সে তো রেজিস্ট্রার, এগুলো জানবেন, অনেক কিছুই জানবেন, তাহলে আবার একটু অনেক ডিটেলসে যেতে হবে আপনাকে। রেজিস্ট্রার জেনারেল কে? ভাই সবচেয়ে মোস্ট সিনিয়র জেলা ও দায়রা জজ, যিনি মোস্ট সিনিয়র জেলা ও দায়রা জজ, তাকেই রেজিস্ট্রার জেনারেল বানায়, তাকেই রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই রেজিস্ট্রার জেনারেল থেকে পদ যদি আপনি পদোন্নতি পায় তাহলে হয় বিচারপতি। রেজিস্ট্রার জেনারেল থেকে যদি পদোন্নতি পেয়ে যান তাহলে তিনি হবেন বিচারপতি। আরেকজন জেলা দায়রা জজ থেকে যায়, মানে বিচারপতি যে নিয়োগের প্রসেস আছে সেটা সম্বন্ধে যারা আছে তারা অনেকেই জানেন। বিচারপতি নিয়োগের প্রসেস হলো, আমি একটু সংক্ষেপে বলি, আরও বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা পাবেন বা অন্যভাবে বলা যাবে একদিন। সেটা হলো যে বিচারপতি, ম্যাক্সিমাম বিচারপতি হয় হচ্ছে আইনজীবী থেকে, সিনিয়র আইনজীবী থেকে, মানে হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতিরা থাকে তার ম্যাক্সিমাম বিচারপতি নিয়োগ হয় সিনিয়র বা জ্যেষ্ঠ আইনজীবী থেকে। এই জ্যেষ্ঠ আইনজীবী একটা প্রসেস আছে, এটা একটা লম্বা প্রসেস, এটা কিন্তু আইনজীবী হলেই হবে না। আইনজীবীর তো একটা সিস্টেম আছে কিভাবে আইনজীবী হয়, অর্থাৎ আপনার বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে আগে আপনার এনরোলমেন্ট বা সনদ নিতে হয়, এরপরে লয়ার কোর্টে প্র্যাকটিস করতে হয় অবভিয়াসলি 3 বছর, তারপরে হাইকোর্টে আবার পরীক্ষা দিতে হয়। হাইকোর্টে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার লয়ার কোর্টে হাইকোর্টে আসতে পারবেন। হাইকোর্টে আবার প্র্যাকটিস করতে হয় মিনিমাম, এখানে প্র্যাকটিস করার একটা সময়সীমা আছে, 7 বছর বা 10 বছর। এরকম প্র্যাকটিস করে আবার অ্যাপিলেট ডিভিশনের জন্য আপনাকে আবার পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, উত্তীর্ণ হয়ে আপনাকে অ্যাপিলেট ডিভিশনে যেতে হয়। অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আবার জ্যেষ্ঠ যিনি আইনজীবী, এই তাকেই বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করে। তার মানে আপনি যেটা মনে করতেছেন যে আইনজীবী হলেই যে তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেবে, এটা কিন্তু অনেক লম্বা প্রসেস। এটা এই পদে যেতে অনেক স্ট্রাগল লাগে। তারপরেও মনে করেন যে এখানে এই সরকারিগুলো নিয়োগ দিয়ে থাকেন, এইগুলো একটা প্রসেস। আর একটা হলো যারা লয়ার কোর্টে অর্থাৎ ট্রায়াল কোর্টে যারা বিচারক, জেলা ও দায়রা জজ, তাদের মধ্যে থেকেও বিচারপতি হয়, কিন্তু সংখ্যা কম। তাহলে তাদের মধ্যে থেকে ডিরেক্ট বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, বা তাদের মধ্যে থেকে কাউকে আবার রেজিস্ট্রার জেনারেল বানানো হয়। আরেকটা পদ আছে, সেটা হলো সলিসিটর। যারা কোর্টে কোনোদিন কাজ করেছেন এই নামগুলো শুনবেন, সলিসিটর। এই জেলা ও দায়রা জজ থেকে সলিসিটরও নিয়োগ দেওয়া হয়। সলিসিটরের কাজ হলো রাষ্ট্রের সরকারি মামলাগুলো পরিচালনা করা, এগুলো সলিসিটরের কাজ। তো যাই হোক, এগুলো অনেক কিছুই আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন আমাদের আলোচনার মধ্য দিয়ে। আমরা এবার দেখব 4-1 চ, আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স কাকে বলে, বা ধর্তব্য অপরাধ কাকে বলে। আমরা কিন্তু মোটামুটি আজকে শুরু করেছিলাম, পূর্বের আলোচনার পরে আমরা যে সংজ্ঞাগুলো শিখেছি অলরেডি। 4-1 কতে পড়েছিলাম অ্যাডভোকেট, 4-1 ডাবল ক এতে পড়েছিলাম আমরা অ্যাটর্নি জেনারেল, এবং 4-1 খ এখানে পড়েছিলাম জামিনযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ। 4-1 গ এখানে আমরা পড়েছিলাম অভিযোগ, এবং 4-1 উম এখানে পড়েছিলাম রাষ্ট্রীয় করণিক। এরপর আমরা দেখব 4-1 চ
আমলযোগ্য অপরাধ কাকে বলে। এই সংজ্ঞাটা খুব কঠিন না, খুবই সহজ একটা সংজ্ঞা। এই সংজ্ঞার সাথে আমরা পরিচিত। এখানে বলছে আমলযোগ্য অপরাধ বলিতে, আমলযোগ্য অপরাধ বলিতে ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে যে অপরাধের জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে ওই অপরাধগুলোকে বলা হয় আমলযোগ্য অপরাধ। তারা হচ্ছে 4(1)(চ। এটা কিন্তু একটু অন্যভাবেও লেখা যায়। তাহলে আমি যদি সংজ্ঞাটা বলি যে ফৌজদারি কার্যবিধি আইনের 4(1)(চ মোতাবেক যে অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার, যে অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিল অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় অথবা থানায় মামলা দায়ের করা যায়, সেই অপরাধগুলোকে বলা হয় আমলযোগ্য অপরাধ। 4(1)(চ। এখানে কিন্তু সিআরপিসি 154 দিতে পারবেন, কারণ এই আমলযোগ্য অপরাধের জন্য মামলা দায়ের করা যায়, সরাসরি থানায় মামলা দায়ের করা যায়। তাহলে আমলযোগ্য অপরাধের যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে 2টা বৈশিষ্ট্য অন্যতম। একটা হলো এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, আর একটা হলো এই আমলযোগ্য অপরাধের জন্য পুলিশ ডিরেক্ট মামলা নিতে পারে, আর একটা হলো আমলযোগ্য অপরাধের জন্য পুলিশ ডিরেক্ট তদন্ত করতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। এগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধের বৈশিষ্ট্য। তাহলে আমলযোগ্য অপরাধ কাকে বলে? 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 4(1)(চ ধারা মোতাবেক, 4(1)(চ ধারা মোতাবেক যে অপরাধের জন্য এই আইনের 2য় তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় অথবা থানায় মামলা দায়ের করা যায় অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ তদন্ত করতে পারে, তাকে বলা হয় আমলযোগ্য অপরাধ। ধারা 4(1)(চ। মানে আপনার ভাষা আপনি লিখবেন, জাস্ট যে কথাগুলো বেসিক কথা সেটা মাথায় রাখলে ক্লিয়ার। এরপর আসেন 4(1)(এর বড়িগুজ্জ, নালিশ। নালিশ কাকে বলে? আচ্ছা, নালিশ পড়ার আগে একটু আপনাদের কাছে যাই যে আপনারা কি বুঝতে পারলেন। যে কোনো একজন ব্যক্তি হাত তোলেন। রাষ্ট্রীয় করণিক কাকে বলে? কে পারবেন বলতে? রাষ্ট্রীয় করণিক কাকে বলে? রাষ্ট্রীয় করণিকের সংজ্ঞা বলতে হবে যে কোনো একজন। অনেকে প্রথমে হাত তুলছে রাসেল। হ্যাঁ, রাসেল বলেন একটু। ওয়ালাইকুম আসসালাম। রাষ্ট্রীয় করণিক হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক আদালতে নিয়োগপ্রাপ্ত আদালতের যে কার্যক্রম পরিচালনা করে তাকে রাষ্ট্রীয় করণিক বলা হয়। ভেরি গুড। আমার কথা হচ্ছে যে আপনি মূল ভাষাটা বুঝতে পারলেই হলো, তারপর আপনার মতো করে আপনি লিখবেন। যারা হাত তুলেছেন হাত নামানোর দরকার নেই, হাত তোলা অবস্থায় থাক। এর মধ্যে থেকে আমি প্রশ্ন করব, এখন না হলে পরে করব, সমস্যা নাই। তাহলে রাষ্ট্রীয় করণিকের সংখ্যা সুন্দর বলেছে। রাষ্ট্রীয় করণিকের ধারা কত? 4(1)(ম। আচ্ছা, এবার একটু জাহাঙ্গীর, এটাকে ইউবি সোহাগ, সিআইডি সোহাগ বলেন। আপনার কোশ্চেন, আসসালামু আলাইকুম স্যার। আপনার কোশ্চেন হলো জামিনযোগ্য অপরাধ কাকে বলে, একটু বলেন। যে অপরাধ করলে অত্র আইনের 2য় তফসিল অনুযায়ী অপরাধীকে পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন তাকেই আমলযোগ্য অপরাধ বলে। আমলযোগ্য অপরাধ বলে। আচ্ছা, যাই হোক, যদিও স্কিপ করে যেটা জিজ্ঞেস করেছিলাম অন্যটা হয়ে গেছে, তারপর আমলযোগ্য অপরাধের সংজ্ঞাটা পেয়েছি। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম জামিনযোগ্য অপরাধ কাকে বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা একটু আসবো। আচ্ছা, আরিফ বলেন। দেখো, আরিফ তো ক্লাস করার কথা না, আরিফ বলেন। হ্যাঁ, আরিফ। কি আরিফ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে স্যার, মোটামুটি স্যার, আলহামদুলিল্লাহ। ডেঙ্গু হয়েছিল স্যার পরীক্ষার মাঝখানে, ওই নিয়ে পরীক্ষা দিয়েছি স্যার। তো ভেরি স্যাড। তো যাই হোক, আমরা তো প্রত্যাশা করতেছি খুব ভালো একটা রেজাল্ট হবে, আপনাদের সহকর্মীদের মধ্যে অনেকেরই ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো যাই হোক, যেহেতু আপনি আছেন, তাহলে আপনার প্রশ্ন হলো রাষ্ট্রীয় করণিকের সঙ্গে আমরা শুনেছি
আপনি একটু অ্যাডভোকেট কাকে বলে বলেন? অ্যাডভোকেট হচ্ছে স্যার আদালতের অনুমতি সাপেক্ষে আদালতে আইন ব্যবসায় নিয়োজিত ব্যক্তিকে অ্যাডভোকেট বলে স্যার। আইন আদালতের অনুমতির সাক্ষ্যে আদালতের আইন ব্যবসায় নিয়োজিত ব্যক্তি অথবা আদালত কর্তৃক যোগ্য ব্যক্তি বা বিজ্ঞ বা সঠিক প্রশ্ন উত্তর দিতে এরকম ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। ভেরি গুড। এই হলো অ্যাডভোকেটের সঙ্গে আমরা আবার আসব আলোচনায়। আমরা আলোচনার মাঝে একটু আপনাদের কাছ থেকে পড়াটা একটু আমরা ক্লিয়ার করে নিলাম। এইবার আমরা পড়ব নালিশ কাকে বলে। অনেক ভালো ভালো সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো যত ভালো আপনি পারবেন তত আপনি পিছনের ধারাগুলো আপনার মাথায় ভালো সেট আপ হবে, এতে কোনো সন্দেহ নাই। কাজে আপনি এটা ভাবেন না যে স্যার তো সংজ্ঞা পড়াইতেছে এটা তো আমি পারি না। আপনি পারেন, ভেরি গুড, সমস্যা নাই। তবে দেখেন যে আপনি আপনার মতো করে পারেন কিনা, আপনি কি বইয়ের উপর নির্ভরশীল কিনা। এই বইয়ের উপর নির্ভরশীল এটা আপনাকে ভুলে যেতে হবে যদি আপনি ভালো আইন শিখতে চান। মানে বই থেকে শিখে নিজের ভাষায় সেট আপ করে নিতে হবে। আচ্ছা, এবার আসেন নালিশ কাকে বলে। নালিশ হলো যে ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবার জন্য, ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবার জন্য যদি কোনো ব্যক্তি এই ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দায়ের করে কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে, তাকেই বলা হয় নালিশ। ধারা হচ্ছে 4-1 বরিগুজ্জ। আচ্ছা, 4-1 বরিগুজ্জ নালিশ। তাহলে নালিশের সংজ্ঞা এর একটু বৈশিষ্ট্য আছে, এও জানা দরকার, তাহলে আপনার কাছে আরো সহজ মনে হবে। আমি আবার বলি, যেটা বইতে আছে সেটা বলি, তারপর আপনার সামনে আমি ব্যাখ্যা তুলে ধরব। 4-1 বরিগুজ্জ এখানে বলা আছে যে নালিশ বলতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণ করিবার জন্য, পুলিশ না কিন্তু, ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণ করিবার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে যদি কোনো ব্যক্তি কোনো কমপ্লেইন বা অভিযোগ লিখিত বা মৌখিক আকারে কোনো জ্ঞাত ব্যক্তি বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে দাখিল করে, তাকেই বলা হয় নালিশ। এখানে কয়টা বিষয় আমি বলেছি। আপনি অভিযোগটা কার কাছে করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে। আপনার অভিযোগের সলিউশন কে দিবে, ব্যবস্থা কে নিবে? ম্যাজিস্ট্রেট। অভিযোগটা কিভাবে হতে পারে? লিখিত অথবা মৌখিকভাবে হতে পারে। অভিযোগের যে অপরাধী তিনি জ্ঞাতও হতে পারে, অজ্ঞাতও হতে পারে। মানে জ্ঞাত অজ্ঞাত তো বোঝেন, মানে তিনি তিনি পরিচিতও হতে পারে, অপরিচিতও হতে পারে। এই যে আমরা মামলাগুলো থানায় করি না, যে 5 জন আসামি নাম বিবরণ দেই আর 10 জন দেই অজ্ঞাত, মানে তাদেরকে চিনতে পারি নাই, কিন্তু তারা ছিল, তাদেরকে আমরা নাম ঠিকানা চিনতে পারি নাই। তবে থানায় মামলা করলে যাকে আমরা এজাহার বলি বা অভিযোগ বলি, এই 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 নালিশ কিন্তু কোর্টে। কার ব্যবস্থা নেওয়ার জন্য? ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে এবার যদি আমি সংজ্ঞাটা একটু সুন্দর করে বলি, তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা আমরা সুন্দর করে বলি যে নালিশ বলতে 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 বরিগুজ্জ মোতাবেক নালিশ বলিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণ করিবার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে লিখিত বা মৌখিক আকারে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে যে কমপ্লেন করেন বা অভিযোগ করেন, তাকেই বলা হয় নালিশ। ধারা হলো 4-1 বরিগুজ্জ। ভাইজান, একটা বিষয় আপনাকে খুব সুন্দর করে জানা উচিত। আপনি অলমোস্ট ম্যাচুরিটি পারসন, অলমোস্ট চাকরিতে সিনিয়র, অনেকদিন চাকরি করেছেন, ভালো মন্দ বিশ্লেষণ করার সক্ষমতা কিন্তু আপনার আছে। তথ্য প্রযুক্তি অথবা আইন, বই, পুস্তক, এখন কিন্তু সব কিছু আপনার খুব নিকটে। কাজেই যে যা কেনা বলুক, আপনি শুধুমাত্র লিগ্যালটা ফলো করার চেষ্টা করবেন, জাজমেন্ট করবেন যে আপনার কোনটা জানা উচিত আর কোনটা জানা উচিত না, কোনটা রাইট আর কোনটা রং। এইটা বোঝার শক্তি কিন্তু এখন সবারই আছে। যদি বলেন আমি অত বুঝি না, না ভাই, আপনাকে বুঝতে হবে। এই সময় আপনাকে প্রত্যেকটা বিষয় অবজার্ভ করে আপনাকে আগাইতে হবে, কারণ সময় নষ্ট করার সুযোগ কারোরই হাতে কিন্তু নাই।
তাহলে নালিশের সংজ্ঞা আরেকবার করে বলে আমরা পরের সংজ্ঞায় যাব। নালিশ কাকে বলে? এখানে নালিশ বলতে বোঝানো হয়েছে যে ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা নেওয়ার জন্য। ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা মানে কি? ধর আমি যে নালিশ করেছি, আমার সলিউশন দিবে, আমার এই বিচারটা দিবে কি? ম্যাজিস্ট্রেট। তার বরাবর আমি নালিশ করেছি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত বা মৌখিক আকারে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির সম্পর্কে যে কমপ্লেইন দেন, যে অভিযোগ দায়ের করেন, তাকেই বলা হয় নালিশ। দ্বারা হচ্ছে 4-1 বড়িগুজ্জ। আচ্ছা, এবার আসেন এই নালিশের সংজ্ঞাটা তো এমনি আমাদের রেকর্ডিংও থাকবে, সেখান থেকে আপনারা সুন্দর করে নিতে পারবেন। এই নালিশের পরে আছে মহানগর দায়রা আদালত, 4-1 ডাবল জব, মহানগর দায়রা আদালত। এটা একটু সিম্পল বিষয়, একটু জানা দরকার যে মহানগর দায়রা আদালত কোথায় থাকে। অবভিয়াসলি মেট্রোপলিটন এলাকায় মহানগর দায়রা আদালত থাকে, অর্থাৎ জেলাগুলোতে যে দায়রা আদালত বলে আর মহানগরগুলোতে মহানগর দায়রা আদালত বলে, এতটুকু পার্থক্য। এই মহানগর দায়রা আদালত হচ্ছে 4-1 ডাবল জব। ডাবল কতে কিন্তু আমরা পড়েছিলাম অ্যাটর্নি জেনারেল, আর ডাবল জতে পড়লাম মহানগর দায়রা আদালত। এগুলো একটু মনে রাখার কৌশল আর কি। এরপর আসেন 4-1 ইও হাইকোর্ট। হাইকোর্ট কাকে বলে? 4-1 ইও অর্থাৎ নিও যাকে বলে। এই হাইকোর্টের সংজ্ঞা একটু জানা দরকার। হাইকোর্টটা কি? হাইকোর্টের নাম আমরা বহুত শুনেছি। এখানে কি হয়, কি করে, এটাও আমরা জানি। এখানে বিচার হয়। আমি আপনাকে জানাবো যে এখানে কোন বিচারগুলো হয়, কি বিচার হয় এখানে। ভাইজান, এই হাইকোর্ট বিভাগে অর্থাৎ ফৌজদারি মামলার আপিলগুলো, হাইকোর্ট বিভাগ বলতে ফৌজদারি মামলার যে আপিল আছে, আপিল বা রিভিশন, এই বিচারগুলো করিবার জন্য সুপ্রিম কোর্টের লয়ার অর্থাৎ নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট বিভাগ। আমি আবার বলি কথাটা, ফৌজদারি মামলার আপিল বা রিভিশন, ফৌজদারি মামলার আপিল বা রিভিশন শোনার জন্য সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট বিভাগ। ধারা হচ্ছে 4-1 নিয়ম। এছাড়াও এই হাইকোর্ট বিভাগে কনস্টিটিউশন মানে বাংলাদেশ সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানুষের যে ফান্ডামেন্টাল রাইট আছে, অর্থাৎ মৌলিক অধিকার প্রতিস্থাপন করার জন্য রিট পিটিশন দায়ের করা যায়। ধারা হচ্ছে 4-1 নিয়ম। তাহলে আমি আবার বলি হাইকোর্ট বিভাগ কাকে বলে, এরপর একটু ডিসক্রিপশন বলবো আপনাদের। আমি বলেছিলাম আগেই যে আদালত কেন্দ্রিক আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু আপনাদের প্রয়োজন, যতটুকু আপনাদের লাগবে, সেগুলো আমি আপনাদেরকে বলে যাব। হয়তো এই পড়া পারপাস না হলে একটু বাস্তব ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তাহলে হাইকোর্ট বিভাগ কাকে বলে? ফৌজদারি মামলার আপিল, যেহেতু এটা ফৌজদারি আইন, যার কারণে ফৌজদারির কথা বলছে, কিন্তু হাইকোর্টে কিন্তু সিভিল আপিলও শুনানি হয়। জাস্ট এটা ফৌজদারি কার্যবিধি আইন, বিধায় ফৌজদারি কথাখানে লিখছে। তাহলে ফৌজদারি মামলার আপিল বা ফৌজদারি মামলার রিভিশন অথবা বাংলাদেশ সংবিধানের 102 ধারা মোতাবেক, 102 অনুচ্ছেদ মোতাবেক রিট পিটিশন যেখানে শুনানি হয় বা বিচার হয়, তাকেই বলা হয় হাইকোর্ট বিভাগ। এখন আমি একটা কথা বলছিলাম যে সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট বিভাগ। এই সুপ্রিম কোর্ট দুইটা পার্ট আছে, সুপ্রিম কোর্টের দুটো হ্যান্ড আছে, একটা হচ্ছে নিম্ন আদালত, একটা হচ্ছে উচ্চ আদালত। এই সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট বিভাগ, আর সুপ্রিম কোর্টের উচ্চ আদালতকে বলা হয় অ্যাপিলেট ডিভিশন। সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের উচ্চ আদালতকে বলা হয় অ্যাপিলেট ডিভিশন। এই অ্যাপিলেট ডিভিশনের মধ্যে আমাদের বাংলাদেশের যে অ্যাপিলেট ডিভিশন আছে, সেই অ্যাপিলেট ডিভিশনে আপনার 1, 2, 3 তিনটা কোর্ট আছে, 4টা কোর্ট আছে, এর মধ্যে একটা চেম্বার কোর্ট আছে। তার মধ্যে 1 নম্বর কোর্টে যিনি বিচারক, তিনি হচ্ছেন
মাননীয় প্রধান বিচারপতি তার সমন্বয় আরও একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চে বিচার হয়। তাহলে 1 নম্বর কোর্ট, এটা অ্যাপিলেট ডিভিশন। তাহলে সুপ্রিম কোর্টের নিম্ন আদালত অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নিম্ন আদালতকে বলা হয় হাইকোর্ট ডিভিশন, আর উচ্চ আদালতকে বলা হয় অ্যাপিলেট ডিভিশন। তাহলে অ্যাপিলেট ডিভিশনে কোন কোন বিচার হয়, হাইকোর্ট ডিভিশনে কোন কোন বিচার হয়? হাইকোর্ট ডিভিশনে নিম্ন আদালতের যে মামলা রায় দিয়েছিলেন, অর্থাৎ আপনি খুনের মামলা বা যে কোনো মামলা ট্রায়াল কোর্টে বিচার হয়, দ্যাট মিনস ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জেলা দায়রা জজ কোর্টগুলোতে বিচার হয়। সেই বিচারের শেষে যদি আপনি অ্যাপিল করতে চান, সেই অ্যাপিল করতে হয় আপনি এসে প্রথম আপিল হয় হাইকোর্ট ডিভিশনে, অথবা রিভিশন করতে চাইলে সেই রিভিশন হয় হাইকোর্ট ডিভিশনে। এই রিভিশনগুলো শুনানি এখানে হয়। এছাড়াও রিট পিটিশন দায়ের করা যায়। এই রিট পিটিশন কিন্তু আর অন্য কোথাও দায়ের করা যায় না, শুধুমাত্র এখানে রিট পিটিশনগুলো দায়ের করা যায়। এখানে রিট পিটিশনগুলো হচ্ছে যে আপনার শুধুমাত্র মৌলিক অধিকার, যেটাকে ফান্ডামেন্টাল রাইট বলে, একজন ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সেটাকে তিনি প্রতিস্থাপন করার জন্য তিনি এই রিট পিটিশন দায়ের করতে পারেন। এখানে আরও অনেক লম্বা ব্যাখ্যা আছে। এই গেল হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন। এরপরে আছে হচ্ছে আপনার ইনকোয়ারি, 4(1) অনুসন্ধান। তাহলে আমরা একটু দেখি আমরা কি কি পড়ে আসলাম। 4(1) ক অ্যাডভোকেট, 4(1) ডাবল ক অ্যাটর্নি জেনারেল, 4(1) খ জামিনযোগ্য অপরাধ অথবা জামিন অযোগ্য অপরাধ, 4(1) গ অভিযোগ, 4(1) ম রাষ্ট্রীয় করণিক, 4(1) চ আমলযোগ্য অপরাধ, 4(1) জ নালিশ, এবং পড়লাম 4(1) ডাবল জ মহানগর আদালত, মহানগর দায়রা আদালত, মানে মেট্রোপলিটন এলাকার জন্য। এরপরে পড়েছি 4(1) নিয় হাইকোর্ট। এবার আমরা দেখব ইনকোয়ারি, 4(1) ট ইনকোয়ারি। এই ইনকোয়ারি আর তদন্ত দুটো পাশাপাশি আছে। ইনকোয়ারি হচ্ছে 4(1) ট, আর তদন্ত বা ইনভেস্টিগেশন হচ্ছে 4(1) ঠ। দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, পার্থক্য আছে, তবে বেসিক উদ্দেশ্য কিন্তু এক। আচ্ছা, আমরা দেখি যে 4(1) ট ইনকোয়ারি কাকে বলে। আপনি যদি একবার সহজ ভাষায় শেখেন তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 4(1) ট মোতাবেক কোনো মামলার তথ্য বা সত্যতা যাচাই করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার ব্যতীত পরিচালিত কার্যক্রমকে বলা হয় অনুসন্ধান বা ইনকোয়ারি, ধারা 4(1) ট। আমি আবার বলি, কোনো সত্য মিথ্যা যাচাই করিবার জন্য, কোনো অভিযোগের সত্য মিথ্যা যাচাই করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রম, ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত কার্যক্রমকে বলা হয় ইনকোয়ারি। এই শব্দের অর্থগুলো কি? বিচার ব্যতীত বলতে কি বুঝাইছে? এখানে বলছে যে সত্য মিথ্যা যাচাই করিবার জন্য কে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার ব্যতীত যে কার্যক্রম পরিচালনা করে থাকেন তাকে বলা হয় ইনকোয়ারি। ইনকোয়ারি আর তদন্তের মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে তা না। সত্য মিথ্যা যাচাই করিবার জন্য কাজটা যদি পুলিশ করে অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি করে সেটাকে বলা হয় তদন্ত। আর এই সেম কাজটা যদি ম্যাজিস্ট্রেট করে সেটাকে বলা হয় ইনকোয়ারি বা অনুসন্ধান। এটা হলো বেসিক পার্থক্য। এরপর আসেন, এখানে বলছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে বিচার ব্যতীত যে কার্যক্রম, তাহলে বিচার ব্যতীত বলতে কি বোঝাইছে? বিচার ব্যতীত বলতে কি বোঝাইছে? ভাই, বিচার হলো একটা জুডিশিয়াল প্রসেস, আর বিচার ব্যতীত অর্থাৎ আপনি যখন বিচারক হিসেবে বিচার করবেন সেটা হলো বিচারিক কার্যক্রম। সেটা এখানে বলে নাই কেন। আপনি বিচারের বাইরে আপনি যার বিচার করবেন এটাই সত্যতা যাচাই করার জন্য বিচারের বাইরে যে ম্যাজিস্ট্রেট কাজগুলো করে, বিচারের বাইরে যে জুডিশিয়াল ইনকোয়ারিগুলো যে করে, তদন্তগুলো যে করে, ম্যাজিস্ট্রেট নিজে সরজমিনে গিয়ে তদন্ত করতেছে, এইগুলো কথা এখানে বলছে।
এটা ইনকোয়ারির কথা বলছে। কিন্তু বিচারক যে আদালতে বসে এজলাসে বসে যে কাজগুলো করে সেইগুলো না, সেগুলোর বাইরে। এজলাসে বসে যখন বিচারক বিচার করতেছে সেই কাজটা যে ট্রায়াল হচ্ছে সেইটা না, সেইটার বাইরে ম্যাজিস্ট্রেট গ্রাউন্ডে অর্থাৎ সরজমিনে এসে যে সত্য মিথ্যা অনুসন্ধানে যে কাজগুলো করে সেগুলোকে ইনকোয়ারি বলে। আমার মনে হয় বুঝতে পেরেছেন যে ইনকোয়ারি কাকে বলে। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সত্য মিথ্যা যাচাই করিবার জন্য যে কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে বলা হয় ইনকোয়ারি। আর সেম কথাটাই এখানে বলা আছে তদন্তের মধ্যে, যে মামলা সত্য মিথ্যা উদ্ঘাটন করিবার জন্য পুলিশ বা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যে কার্যক্রম পরিচালনা করা হয় তাকেই বলা হয় তদন্ত বা ইনভেস্টিগেশন, ধারা 4(1)ঠ। তাহলে তদন্ত আর ইনভেস্টিগেশনের মধ্যে তদন্ত এবং ইনকোয়ারির মধ্যে বেসিক পার্থক্য হলো ইনকোয়ারি করে থাকেন ম্যাজিস্ট্রেট আর তদন্ত করে থাকে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট যাকে ক্ষমতা দিবে তিনি। ধরেন আপনি কোর্টে গিয়ে কমপ্লেন করলেন যে আমার স্বামী আমাকে মেরেছে বা আমার কাছে যৌতুক চেয়েছে ইত্যাদি ইত্যাদি, কোর্টে যে সিআর মামলাগুলো হয়। এখন ওই অভিযোগটা তো আগেই বিচার হবে না, একটু সত্য মিথ্যা যাচাই হবে না, আগে তো আর বিচার হবে না, প্রাথমিক তো যাচাই হবে, ইনকোয়ারি হবে। ম্যাজিস্ট্রেট যদি নিজেই নথিটা নিয়ে বেরোয় পড়ে সত্য মিথ্যা যাচাই করার জন্য, তাকে কি বলা হয়? ম্যাজিস্ট্রেট নিজেই ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে, ম্যাজিস্ট্রেট নিজেই এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য নথি নিয়ে বেরোয় পড়লেন, তিনি নিজের সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করলেন, তাকে কি বলা হয়? নুরুল ইসলাম বলেন ভাই নুরুল ইসলাম। নুরুল ভাই শুনতেছেন? নুরুল ভাই বসে আছেন? দেখেন আনমিউট হন। আচ্ছা বোঝে নাই। এখানে যারা হাত তুলছে তাদের মধ্যে একজন করি জাহাঙ্গীর এটা কি 12 এপি না? হ্যাঁ জাহাঙ্গীর, আরেকবার জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছিল বা অভিযোগ করেছিল বা যেখানে অভিযোগ করুক না কেন সেটা সত্যতা যাচাই করার জন্য ম্যাজিস্ট্রেট কী করলেন, তিনি সরজমিনে গেলেন জিজ্ঞাসাবাদ করার জন্য, কোয়ারি করার জন্য। তাহলে এটা কি অনুসন্ধান বলে না এটা কি তদন্ত বলে? কি হলো? জাহাঙ্গীর আবার আনমিউট হন। এটাকে স্যার ইনকোয়ারি বলে। ইনকোয়ারি বা সিআরপিসি 4(1)ঠ। ইনকোয়ারি বা অনুসন্ধান বলে। এটা কি কেন ইনকোয়ারি বলা হলো? বুঝলাম না তো, আনমিউট হয়ে যান, মিউট হয়ে যান কেন? হ্যাঁ, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট যদি সরাসরি বের হয়ে পড়ে তখন তাকে ইনকোয়ারি বলে স্যার। অর্থাৎ এটা ম্যাজিস্ট্রেট করতেছে বিধায়কে ইনকোয়ারি বলে, এই তো। আচ্ছা, এইটা হ্যাঁ, ঠিক ম্যাজিস্ট্রেট স্যার। না করে ধরেন পুলিশকে দিয়ে দিল, যেমন দিয়ে আমাদের সিআর তদন্ত পুলিশকে দিয়ে দিল, পুলিশ গিয়ে মানে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শুরু করলো, তখন এটাকে কি বলে? তখন এটাকে স্যার তদন্ত বলবে। আচ্ছা, ভেরি গুড। পুলিশ আচ্ছা, অথবা ম্যাজিস্ট্রেটকে দিল না, ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি করে থাকে। ম্যাজিস্ট্রেটকে দিল না, কি করলো আদালত? কি করলো? গ্রামের এলাকার চেয়ারম্যানকে দিল, যে চেয়ারম্যান সাহেবের এটা আপনি সত্য মিথ্যা যাচাই করে দেখেন। তাহলে এটাকে কি বলা হয়? তখন তদন্ত বলা হবে স্যার, আচ্ছা, যেহেতু আদালত তাকে ক্ষমতা দিয়েছে স্যার। আচ্ছা, ভেরি গুড। আমার মনে হয় আমরা সব বন্ধুই বুঝতে পেরেছি। এই হলো ভাই তদন্ত আর ইনভেস্টিগেশনের মধ্যে, তদন্ত এবং ইনকোয়ারির মধ্যে পার্থক্য। আসলে বোঝাটাই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি, যারা এখন আছেন একটু ভালো করে শুনে রাখেন দাদা ভাই, পড়াটা কিন্তু আপনার, পরীক্ষাটা আপনাকে দিতে হবে। ধারা শেষ করে আরেকটা ধারা গেলাম তার মানে এই নয় যে আমি এগিয়ে গেলাম, আমি পরীক্ষার খুব কাছাকাছি চলে গেলাম, না। আপনি বুঝে গেলেন কিনা সেটা সবচেয়ে বড় কথা। প্রশ্ন আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে। 10টা সহজ প্রশ্নের মধ্যে একটা কঠিন প্রশ্ন যদি আসে, ওইটা যদি আপনি পারেন তাহলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। অতএব এখনও লম্বা সময় আছে, দৌড় একটু ধীরেই দেন কিন্তু ভালো করে শিখে যান, তাহলেই কাজে লাগবে।
আবার আমার কাছে কিন্তু এটাও মনে হয়, যেমন এই যে আজকে অনেকগুলো সংজ্ঞা পড়াইলাম, আরও অনেকক্ষণ আলাপ করবো ইংরেজি আপনাদের সাথে। আমার কাছে মনে হয় যে একজন ছাত্র যদি একদিন একটা ক্লাসে না থাকে, যারা পরিচিত যারা আছে যাদেরকে অন্তত চিনি, মনে হয় যে আপনি অনেক কিছু মিস করেছেন। কারণ হলো কি, এই আলোচনাটা আগামীকালকে হবে না, অথবা মনে করেন যে হলেও এটা এইরকম হয়তো বোঝানো হবে না। আবার আপনি জানলেও হয়তো এই বিষয়টা আপনি হয়তো জানেন না, তখন এই ঘাটতিগুলো থেকে যায়। যার কারণে চেষ্টা করবেন যেটুকু সময় হয়, যেটুকু দিন আছে, যখন পড়ি তখন বুঝি, তারপরে বুঝি না, এটা হলো না বোঝা না, এটা হলো নিজের গাফিলতি। কারণ রেকর্ডিং থাকে, বারবার শুনবেন, পড়বেন, নিজের থেকে চেষ্টা করবেন, একটা সময় দেখবেন আপনিই ভালো বুঝতেছেন আমার চেয়ে। এবার আসেন আমরা পড়ব 4-এর 1-এর ডাবের ড, বিচার বিভাগীয় তদন্ত কাকে বলে। 4-এর 1-এর ডাবের রেকর্ডিং শুধু গ্রুপে জয়েন করলে রেকর্ডিং পেয়ে যাবেন, কিচ্ছু লাগবে না। আমাদের ফরাদ সাহেব আছে, অথবা আমি যদি একটু ব্যস্ত কম থাকি আপনাদেরকে আমি জয়েন করা দেব, শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন। 4-এর 1-এর ডাবের ড, এই 4-এর 1-এর ডাবের ডতে বলছে বিচার বিভাগীয় কার্যক্রম, বিচার বিভাগীয় কার্যক্রম। এটা একটু পার্থক্য আছে, তদন্ত অনুসন্ধান আর বিচার বিভাগ কার্যক্রমের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু ধারাগুলো কিন্তু কাছাকাছি লেখা, একটু পার্থক্য আছে। এটা হলো যে আদালত যখন কোনো কাজ মানে কোনো কার্য শপথ গ্রহণ পূর্বক করে থাকে, শপথ বাক্য পাঠ করে যে কার্যক্রম পরিচালনা করে, ওই কার্যক্রমকে বিচার বিভাগীয় কার্যক্রম বলে। দ্যাট মিনস এগুলো হচ্ছে বিচার, জুডিশিয়াল কার্যক্রম যেটা, অর্থাৎ যখন যে কাজগুলো পবিত্র শপথ বাক্য পাঠ পূর্বক বা হলফ করে যে ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়, সেই কার্যক্রমকে বিচার বিভাগীয় কার্যক্রম বলে। আচ্ছা, একটা সহজ কোশ্চেন করি, দেখি আপনারা কেউ পারেন কিনা। আমার মনে হয় সবাই পারবেন, তারপরেও আপনাদের মাঝে যারা হাত তুলছে, এখানে কি বক্তিয়ার ভাই, হ্যাঁ বক্তিয়ার ভাই অনেকক্ষণ আগে হাত তুলছে, বক্তিয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বক্তিয়ার ভাই, কোশ্চেন হলো যে স্যার, এই বিচার বিভাগীয় কার্যক্রম এইটাকে পুলিশ পারে কি পারে না, এটা কি পুলিশের এখতিয়ারের মধ্যে আছে কি নাই? না স্যার, এটা নাই। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা পুলিশ পারে না। ভাই হয়তো বুঝে বলুক আর না বুঝে বলুক, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি কেন পুলিশ পারে না। ভাইজান, পুলিশ যত বড় তদন্তকারী কর্মকর্তা হোক না কেন, সেটা যদি আপনার আইজিপি মহোদয় হয়, অথবা যত টপ ক্লাস অফিসারই হোক না কেন, পুলিশ শপথ বাক্য পাঠ করানোর ক্ষমতা নাই। পুলিশ যখন কাউকে সাক্ষী নেবে, শপথ বাক্য সে পাঠ করাইতে পারবে না। শপথ বাক্য কেবলমাত্র আদালতই পারে, এর বাইরে কারো এই ক্ষমতা নাই। আমরা তো তদন্ত করি, 161 নেই বা জিজ্ঞাসাবাদ করি, 161-এরই তো মূল্য নাই। আমরা যা জিজ্ঞেস করি সেটাই তো মূল্য নাই, শপথ তো দূরের কথা। আদালতে এর মূল্য অনেক ক্ষীণ। যদি মূল্য কখন হয়, আমরা তো পড়তেছি আইন, আমরা খুব ভালো করে শিখব। 161-এর মূল্য একেবারেই কম অংশে আছে, যখন ওই ব্যক্তি গিয়ে আবার আদালতে সাক্ষ্য দিবে তখনই এর মূল্য আছে, তাছাড়া এর মূল্য কোথাও নেই। তাহলে শপথ তো দূরের কথা, অর্থাৎ শপথ একমাত্র ম্যাজিস্ট্রেটই নিতে পারে বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে। তার মানে বিচারিক কার্যক্রম হলো ম্যাজিস্ট্রেট যে কার্যক্রমে শপথ বাক্য পাঠপূর্বক সম্পন্ন করে থাকে, ওই কার্যক্রমকেই বলা হয় বিচারিক কার্যক্রম। দ্যাট মিনস ট্রায়ালে যেটা চলে, ইজলাসে যেটা চলে, দ্বারা হলো 4-এর 1-এর ডাবের ড। এরপরে আসেন অপরাধ কাকে বলে। অপরাধ, ও এর মধ্যে ঢাকের ড আছে আবার, আমলে অযোগ্য অপরাধ। এটা সহজ, আমলে অযোগ্য অপরাধ কাকে বলে। আমলে অযোগ্য অপরাধ হলো যে ফৌজদারি কার্যবিধানের 2য় তফসিলে যে অপরাধগুলো পুলিশ বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারে না, থানায় মামলা নিতে পারে না, পুলিশ তদন্ত করতে পারে না সরাসরি, সেইগুলোকে বলা হয় আমলের অযোগ্য অপরাধ, অথবা নন কগনিজেবল অপরাধ, অথবা অধর্তব্য অপরাধ। ধারা 4-এর 1-এর ঢাকের ড, অথবা কার্যবিধি 155। আমি আবার বলি, যে অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না, অথবা থানায় মামলা দায়ের করা যায় না,
অথবা পুলিশ সরাসরি তদন্ত করতে পারে না, সেই অপরাধগুলোকে বলা হয় আমলের অযোগ্য অপরাধ বা অধ্যতব্য অপরাধ অথবা আমল অযোগ্য অথবা নন কগনিজেবল অপরাধ। ধারা 4-1 ঢাকের ন। এটা কিন্তু সহজ আছে। এরপর আসেন অপরাধ কাকে বলে, নর্মালি অপরাধ কাকে বলে। 4-1 মূর্ধন্য, 4-1 মূর্ধন্য, যেটা পেনাল কোডে বা 40 ধারাতেও আছে অপরাধের সংজ্ঞা। এখানে বলছে অপরাধ বলতে যে কাজটি আইনে দণ্ডনীয়, মানে আইনে শাস্তিযোগ্য, অথবা যে কাজটি করতে আইনে আপনাকে নিষেধ করেছে সেই কাজটি করা, অথবা যে কাজটি করতে বলা হয়েছে সেই কাজটি না করা, অথবা প্রচলিত সমাজে যে কাজগুলো অপরাধ বা শাস্তিযোগ্য তাকেই বলা হয় অপরাধ। ধারা 4-1 মূর্ধন্য। তাহলে এটাও খুব একটা কঠিন সংজ্ঞা না। অপরাধ হচ্ছে যে সকল কাজ আইনে দণ্ডনীয় বা যে সকল কাজ আইনে করতে বলেছে সেইগুলো না করা, অথবা যেগুলো করতে নিষেধ করেছে সেইগুলো করাকেই বলা হয় অপরাধ। 4-1 মূর্ধন্য। আমরা কি কি শিখলাম আরেকবার করে একটু আলোচনা করা, নিচে আর 2টা সংজ্ঞা আছে সেগুলো দেখব। ভাইজান, প্রথমে আমরা শিখছিলাম 4-1 খতে অ্যাডভোকেট, 4-1 ডাবল খতে অ্যাটর্নি জেনারেল, 4-1 খতে আমল জামিনযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ, 4-1 গতে অভিযোগ, 4-1 উমতে পড়েছিলাম রাষ্ট্রীয় করণিক, 4-1 চ এইখানে পড়েছিলাম। সো 4-1 উমতে রাষ্ট্রীয় করণিক, 4-1 চ এইখানে পড়েছিলাম আমলযোগ্য অপরাধ, 4-1 বরিগুজ্জতে পড়েছিলাম নালিশ, 4-1 ডাবল জ এখানে পড়েছিলাম মহানগর আদালত, 4-1 নিয়ম এখানে পড়েছিলাম হাইকোর্ট বিভাগ, 4-1 ট অনুসন্ধান বা ইনকোয়ারি, যেটা ম্যাজিস্ট্রেট করে থাকে, 4-1 ট 4-1 ঠ তদন্ত বা ইনভেস্টিগেশন, যেটা পুলিশ বা ক্ষমতাপ্রাপ্ত অন্য ব্যক্তি করতে পারেন, 4-1 ডাবের ড বিচার বিভাগের কার্যক্রম, যেটা ম্যাজিস্ট্রেট শপথ বাক্য পাঠ করে তারপর এটা করে থাকেন, একে বিচার বিভাগের কার্যক্রম বলে। 4-1 মূর্ধন্য অপরাধ, যেটা প্রচলিত সমাজে কার্যক্রম, যেটা শাস্তিযোগ্য অথবা যেটা নিষেধ করেছে অথবা যেটা করতে বলছে এর বিপরীতটা করলে তাকে অপরাধ বলে। এবার আমরা দেখব থানা কাকে বলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে? 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে এখানে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে প্রথমেই কনস্টেবলকে বাদ দিছে, যে কনস্টেবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবে না, যেটা পিআরবি 201-এও বলা আছে, সুন্দর করে পিআরবি 201-এও বলা আছে থানার ভারপ্রাপ্ত। আপনাদের কোশ্চেন কিন্তু নিব, আরেকটু ওয়েট করেন, আরেকটু ধৈর্য ধরেন, আমরা শেষ করি, আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আনসার করার চেষ্টা করব। 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে এখানে বোঝানো হয়েছে যে কনস্টেবল নয় এমন পদের অফিসার যিনি থানার দায়িত্ব পালন করেন বা থানার সর্বোচ্চ পদের অফিসার, তাকে বলা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ থাকেন বা কোনো কারণে অপারগ হন, তাহলে তারাই দায়িত্ব সরকার কর্তৃক অনুমোদিত অফিসার এই দায়িত্ব পালন করতে পারবেন। এটা সিআরপিসির কথা। আর পেনাল কোডের কথা হলো যে এএসআই পর্যন্ত, অর্থাৎ পিআরবির কথা হলো এএসআই পর্যন্ত, মানে কনস্টেবলের উপর পদের অফিসার পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে, কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবে না। তার অর্থ হলো কনস্টেবল কোনো সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবে না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে? যিনি কনস্টেবল নহেন এরকম পদের অফিসার, যিনি থানার দায়িত্ব পালন করেন অথবা থানার সর্বোচ্চ পদের অফিসার, তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, তার এই দায়িত্ব সর্বনিম্ন এএসআই পর্যন্ত পালন করিতে পারেন, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই দায়িত্ব পালন করতে পারেন। ধারা হচ্ছে 4-1
1 ত। ভাইজান লিখছে যে পিআরবি 239 কতে কনস্টেবল পারে না, কনস্টেবল কোনো সময় থানাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না, সেখানে বলা আছে, ওখানে বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে যিনি থাকবেন তিনি সব কাজ পারবেন, মানে ওসি যা পারে তিনি ঠিক তাই পারবেন, তাকেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। তার অনুপস্থিতিতে তিনি মামলাও নিতে পারবে, তদন্তও করতে পারবে, কোয়ারিও করতে পারবে, সব করতে পারবে, তাকেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা হবে। কিন্তু কনস্টেবলকে যে আমরা দিয়েছি, যেটা 239 টিকার মধ্যে বলছে, ডিরেক্ট 239 কত কিন্তু বলে নাই কেন। 239 কত বলা আছে তালা চাবির কথা, যে চাবি থাকবে প্রহরীর কাছে, আর হাজতখানার আর ওই মালখানার চাবি থাকবে ওসির কাছে। আর ব্যাখ্যার মধ্যে টিকার মধ্যে বলা আছে কনস্টেবল থানায় কেউ যদি না থাকে তাহলে কনস্টেবলকে থানা দায়িত্ব দেওয়া যাবে। ভাইজান দায়িত্ব দেওয়া যাবে, তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। থানার ভারপ্রাপ্ত তাকেই বলা যাবে যিনি থানার ওসি বা ভারপ্রাপ্ত কোনো দায়িত্ব পালন করতে পারবে। তিনি শুধুমাত্র থানার পাহারাদার হিসেবে গণ্য হবে, শুধুমাত্র এজাহার আসলে সে সেটা নিতে পারবে কিন্তু লিখতে পারবে না, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। যদি বলেন যে আর একটু ভালো করে বলেন, তাহলে বিষয়টা এরকম যে থানায় এএসআই পর্যন্ত কেউ নাই, এখন এই থানায় একজন দেখার লোক দরকার। এখন পুলিশের মধ্যে কনস্টেবলের নিচে তার কেউ নাই, যার কারণে কনস্টেবলকে ওখানে দাঁড় করে রাখা হবে, তাকে ওসিও বলা যাবে না, ভারপ্রাপ্ত কর্মকর্তাও বলা যাবে না, তিনি কোনো কাজও করতে পারবেন না, অর্থাৎ ওসির কাজ করতে পারবেন না। তিনি জাস্ট থানায় যদি কেউ আসে, ওই ওসি কোথায় আছে সেখানে পাঠিয়ে দিবে, অথবা ইনস্ট্রাকশন দিবে, অথবা যদি লিখিত এজাহার আসে সেটা শুধু হাতে করে নিয়ে রাখবে, এর বাইরে তার কোনো কাজ নাই। ওসি যেখানে আছে সেখানে পাঠিয়ে দিবে। এই জন্য বলা আছে থানা এএসআই কনস্টেবলকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। পিএপি 201-এও বলা আছে এই কথা, স্যারের ততেও এই কথা বলা আছে। তবে তিনি থানার দায়িত্বে থাকতে পারবেন, কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না। আচ্ছা, এবার আসেন লাস্ট যে ধারা, সেটা হলো থানা কাকে বলে। 4 ধ, থানা কাকে বলে। থানার সংজ্ঞাটাও সহজ, বেশি কঠিন না। থানার সংজ্ঞা হলো সরকার কর্তৃক গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে, থানা বলিতে সরকার কর্তৃক গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে যে স্থানটি নির্ধারণ করেছে, বা যে এলাকাটা নির্ধারণ করেছে, বা যে ঘাঁটিটি নির্ধারণ করেছে, ওই স্থান বা ওই স্থানীয় এলাকাকে বলা হয় থানা। ভাই কিছু বুঝতে পেরেছেন? থানা কিন্তু ওই রহিমউদ্দিন যা বললো যে এইটুকু থানা, সেটা কিন্তু না। করিমউদ্দিন যা বলে এইটি থানা, সেটা না। কিন্তু থানা হচ্ছে সরকার কর্তৃক গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত এলাকা বা ঘাঁটি বা স্থান বা অঞ্চল, এইগুলোকে বলা হয় থানা, যেটা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ডিক্লেয়ার করেছে যেটা থানার আওতাধীন, এই জায়গাটা থানার সীমা থানার মধ্যে অবস্থিত, ওইটাকে বলা হয় থানা। তাহলে থানা বলতে এমন একটা স্থানকে বোঝায় যে স্থানটা সরকার কর্তৃক ডিক্লেয়ার, ঘোষণাকৃত, বা যে এমন একটা এলাকাকে বোঝায় যে এলাকা সরকার কর্তৃক ঘোষিত, ওই এলাকাকে বলা হয় থানা। ধারা হচ্ছে 4-1 ধ। আর একেবারে লাস্ট যে সংজ্ঞাটা আছে সেটা হলো পাবলিক প্রসিকিউটর, যেটার সঙ্গে আমরা আগেই পড়েছিলাম, আমি আপনাদের শিখেছিলাম পাবলিক প্রসিকিউটর কাকে বলে। ভাই পাবলিক প্রসিকিউটর হলো নিম্ন আদালতের ক্রিমিনাল মামলা পরিচালনা করিবার জন্য ফৌজদারি কার্যবিধানের 492 ধারা মোতাবেক সরকার যে ব্যক্তিকে বা যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয় তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর বা সরকারি কৌশলী। ধারা 4-1 দন্তন্য, একে বলা হয় পাবলিক প্রসিকিউটর, আর দেয়ানি ক্ষেত্রে জিপি। তাহলে পাবলিক প্রসিকিউটর হলো যে সরকার ফৌজদারি কার্যবিধানের 492 ধারা মোতাবেক নিম্ন আদালতের সরকারি মামলাগুলো পরিচালনা করিবার জন্য, নিম্ন আদালতের ক্রিমিনাল মামলা অর্থাৎ ফৌজদারি মামলাগুলো পরিচালনা করিবার জন্য যে ব্যক্তিকে নিযুক্ত করা হয় তাকেই বলা হয় পাবলিক প্রসিকিউটর।
ধারা কত? 4-এর 1-এর 9 14 9। তাহলে এই ছিল কিন্তু আমাদের সংজ্ঞাগুলো। আমরা অনেকগুলো সংজ্ঞা পড়েছি আজকে, রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। কালকে থেকে আমাদের আবার ভিতরে আলো 5 ধারা থেকে যে আলোচনাগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা শিখব। কোশ্চেন যদি কারো থাকে তাহলে বলতে পারেন। অনেকে হাত আগেই তুলে রাখছেন। যারা আমাদের ফেসবুকে ছিলেন তাদেরকে ধন্যবাদ।